এই রুমের বেডশিটটার দূর থেকে দেখলে মনে হয় একরকম, কাছ থেকে দেখলে মনে হয় আরেক রকম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অফ ক্যামেরায় আমার পুরো বেডরুমটা গুছিয়ে নিয়েছি, আর আমার ছেলে কিন্তু আমার সাথে আছে, ও কিন্তু আছে, এজন্য অফ ক্যামেরাতেই পুরো রুমটা গুছিয়ে নিয়েছি, কারণ ও অনেকটা বিরক্ত করছে। আর এই সাইডে ছেলের পড়ার টেবিলটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এই যে তেলের জারগুলো ফাঁকা হয়ে আছে, সেগুলো রিফিল করে নিচ্ছি। কিছুক্ষণ পরে তো রান্না করব, তো আগে থেকে এই কাজগুলো করে নিচ্ছি। আর তেলের জারে মানে দুইটাতেই কিন্তু আমি সরিষার তেলই রাখবো, আর আমরা যেহেতু সব কিছুতে সরিষার তেলটাই ব্যবহার করি, এজন্য আমি দুইটাতেই কিন্তু সরিষার তেলই উঠিয়ে রাখছি। এখানে কিন্তু একটা তেলের জার আর একটা কিন্তু ভিনেগারের বোতল, মানে ভিনেগার শেষ হওয়ার পরে আমি তখন থেকে আবার তেল রাখার জন্য ইউজ করি। তো এখানে দুইটা জারি আমি রিফিল করে নিলাম, আর এখন জায়গা মতো রেখে দিচ্ছি। এরপরে আমি কিন্তু কিছু পপকর্ন ভেজে নিব, এর জন্য একটা প্যান বের করে নিচ্ছি। দেখা যাবে আমার ছেলেটাকে যদি একটু পপকর্ন দিয়ে মানে প্লেটে বসিয়ে রাখি, ও অনেকটা সময় কিন্তু এটা নিয়ে খেলবে, আর এই সুযোগে আমি বেশ কিছু কাজ করে নিতে পারবো। একটু বেশি করেই ভাজছিলাম, কারণ পরবর্তীতে আমার আবারও কাজে লাগবে, এজন্যই আর কি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাটিতে করে ভরে রেখে দিব। আর আমার ছেলেটাকে মুড়ি, পপকর্ন এগুলো দিয়ে বসিয়ে রাখলে ও কিন্তু অনেকটা সময় খেলে। খাইতো না, অল্প পরিমাণে হয়তো খায়, কয়েকটা মুখে দেয়, আর অর্ধেকই কিন্তু নষ্ট করে। তারপরে আমার কাজ যেহেতু হয়, এজন্য আমি এগুলো দিয়ে কিন্তু বসিয়ে রাখি। তারপরে এখানে আজকে ডাল রান্না করব, এই জন্য আগে থেকে মুসুরের ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি এই যে টেবিল পরিষ্কার করতে চলে এসেছি। তো ওদিক দিয়ে ডালটা সিদ্ধ হতে থাকুক, আর আমি হাতের যে কাজগুলি আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। তো এখানে টেবিলটা খুব ভালো করে মুছে নিয়েছি, আর এখন এই যে রান্নাটাও আমি বিছিয়ে নিলাম, আর ফুলদানি যা যা ছিল সব কিছুই কিন্তু একটু ঝাড়াঝোড়া করে নিয়েছি, আর এখন সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি, আবার অনেক সময় দেখা যায় কি গল্প গুজবও করি। তো এই টেবিলের উপরের জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রতিদিন একবার হলেও পরিষ্কার করতে হয়, আর খাওয়া দাওয়া যেহেতু করি, খাওয়া দাওয়ার আইটেমগুলো যেহেতু থাকে, ফুলদানিটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর ফুলদানিতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে। তারপরে কিন্তু আমি চেয়ারগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, আর আমার টেবিলের মানে সাইডে একটু জায়গা ছিল, সেখানে একটা সোফা রেখেছি, আর এ পাশের সোফাগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর সোফার সাথে যে টেবিলটা থাকে, সেই টেবিলটা কিন্তু আমি এক সাইডে রেখেছি, তাতে করে আমার বাসাতে অনেকটা জায়গা বের হয়েছে, আর ওই জায়গাটাতে আমার ছেলেরা খেলাধুলা করতে পারে, এজন্যই আর কি। আর টেবিলটা যদি মাঝখানে রাখতাম তাহলে কিন্তু বেশ কিছু জায়গা আমি পেতাম না, এজন্যই আর কি এক সাইড করে রেখেছি, আমার বাচ্চারা যাতে একটু খেলাধুলা করতে পারে। তারপরে এই যে পাতাগুলো খুব ভালো করে মুছে নিলাম, আর এই বড় বড় পাতাতে এত পরিমাণে ধুলো জমে, যা মানে একটুতেই বোঝা যায় যে হ্যাঁ অনেকটা ধুলো জমে আছে। তো খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো ওগুলোতে পরিষ্কার করলাম, তো ভাবলাম যে সুর একের উপরটা আবার বাদ থাকবে কেন, তো সুর একটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু সব সময় ব্রাশ দিয়ে পরিষ্কার করি, তো ব্রাশটা আমার ছেলেরা যে কোথায় মানে রেখেছে, কোন কোনাকানিতে পড়ে আছে আমি খুঁজে পেলাম না, এই জন্য তাড়াহুড়া করে আমি এই কাপড়টা দিয়েই সব কিছু পরিষ্কার করে নিলাম। এরপরে আমি কিন্তু বারান্দায় চলে এসেছি, আর বারান্দায় এসে বেশ কিছু গাছ আমার মানে নিচে ছিল, তো সেগুলো একটু উপরে উঠিয়ে রাখছি। আমার ছেলেটা এসে পাতাগুলো ছিঁড়ে নষ্ট করে ফেলে, এজন্য একটু উপরের দিকে উঠিয়ে রাখলাম, মানে প্রাচীরের সাইডে আর কি। তারপরে রান্নাঘরে চলে এসেছি, আর এখন রান্না শুরু করে দিব। তো এখানে আম কেটে আগে সিদ্ধ বসিয়ে দিলাম, আর লবণ, হলুদ আর মরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো আকিব কয়েকদিন ধরে বলছিল যে আম্মু আম রান্না করো, আম রান্না খাবো। সিদ্ধ হয়ে যাওয়া আমগুলোকে এখন আমি তেলে দিয়ে নিব, এই জন্য পেঁয়াজ আর রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তারপরে একটা শুকনা মরিচ কেটে দিয়ে দিলাম, আর শুকনা মরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন আমি আমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম। পরবর্তীতে কিন্তু আমি একটু গুড় দিয়েছিলাম, আর গুড় দেওয়ার জন্য কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর আম রান্না করা আমার শেষ, আর অনেক সুন্দর কিন্তু ঘ্রাণ বের হচ্ছিল, মানে একেবারে আচারের মতো। এরপরে কিন্তু আমি এখন পটলের ভাজি করে নিব। তো আজকে লম্বা লম্বা করে পটলগুলোকে কেটে নিয়েছি, আর এখানে আদা বাটা, রসুন বাটা সামান্য পরিমাণে দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে ভাজিটা আমার হয়ে গিয়েছে, সেটাকেও এখন আমি নামিয়ে নিচ্ছি বাটিতে। আর এভাবেই কিন্তু পটলের ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তারপরে যে আমের টক রান্না করেছিলাম সেটাও নামিয়ে নিচ্ছি। তো আমাদের বাসাতে কিন্তু আম রান্না কিংবা যে কোনো আচার করলে করা হয় কি একটু মিষ্টি বেশি করা হয়, কারণ টক ঝাল কেউ খেতে পারে না, আমিও পারি না, এজন্য আমাদের বাসাতে যেটাই রান্না করা হয় একটু মিষ্টির পরিমাণটা বেশি দেওয়া হয়। এরপরে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু ভালো করে এখন মিষ্টি কুমড়াগুলোকে আমি দিয়ে নাড়াচাড়া করে দিলাম।
আর আমি ভেবেছিলাম যে আজকে শুধু সবজিগুলোই রান্না করব, মানে বাসাতে যা যা সবজি আছে। এই মিষ্টি কুমড়াগুলোও কিন্তু অনেক দিন আগে নিয়ে আসা হয়েছে, আজকে রান্না করব কালকে রান্না করব বলে করাই হচ্ছিল না। তো ভাবছিলাম যে আজকে সবই সবজি থাকুক, মাছ মাংস কিছুই করব না। তো তারপরে কিন্তু মিষ্টি কুমড়াগুলো হয়ে গিয়েছিল। তারপরে আমি ডালটাকে ওই যে এখন তেলে দিয়ে নিলাম। এর মধ্যে হঠাৎ করে বাসাতে মেহমান চলে এসেছে। আমি তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে মাংস বের করে ভিজাতে দিয়েছি যে আল্লাহ আজকে সবজি রান্না করছে আর আজকে মেহমান চলে এসেছে। তাড়াহুড়ো করে সব মশলা আমি কষিয়ে প্রেসারে দিয়ে মাংসটাকে বসিয়ে দিয়ে যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে কিন্তু আমি প্রেসারের মুখ লাগিয়ে এটা বসিয়ে দিলাম, যেটা রান্নাটা হতে থাকুক। আর আমি এখন টেবিলে যা যা রান্না করেছিলাম সেগুলো সবটাই মানে দিয়ে দিলাম। ডাল রান্না করেছিলাম, আমের টক, পটলের ভাজি, মিষ্টি কুমড়া সবগুলোই দিয়ে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হচ্ছে, ওটা কিন্তু এখনও রান্না হয়নি। সব কিছু টেবিলে দিয়ে তারপরে আমি রান্নাঘরে এসে আমার যা যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি, মানে চুলা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর থালা বাসন যা যা ছিল সব কিছু ধুয়ে সিঙ্ক রেখে রেখে দিয়েছি। আর আমি যখন চুলাটা পরিষ্কার করছিলাম তখন প্রেসার কুকারটা ইলেকট্রিক চুলাতে বসিয়ে দিয়েছি। আর এই যে পুরো রান্নাঘরটাই কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। সমস্ত কাজ কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। আর এখন কিন্তু বিকালের দিক দিয়ে যা কিছু সিঙ্ক রেখে ধুয়ে রেখেছিলাম সব কিছু নামিয়ে নিয়েছি আর এখন জায়গা মতো রেখে দিব। আর আমার ছেলেটা দিনের দিন বড় হচ্ছে আর ওর দুষ্টামি কিন্তু আরো ও কিন্তু রান্নাঘরে এসে সব জিনিসপত্রগুলো নামিয়ে এক নিমিষের মধ্যে এলোমেলো করে ফেলে। এজন্য সব সময় আমি জায়গা মতো রেখে তারপরে লক মেরে রাখি। আর একটু যদি আমি ভুলে যাই লক মারতে, আমার মনে না থাকে, ও এক নিমিষের মধ্যে এসে সবগুলোকে এলোমেলো করে নামিয়ে ফেলে। তো এই যে সব কিছু রেখে জায়গা মতো আমি আবার সব কিছু গুছিয়ে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি এই যে লক মেরে দিলাম। আর অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে মনে থাকে না, অনেক ব্যস্ততার মাঝে। তো ওর কিন্তু ঠিকই মনে থাকে, ও এসে একবার করে হলেও কিন্তু হানা দিয়ে যায় রান্নাঘরে যে কোনটা কখন খোলা আছে আর ও কোনটা নিয়ে খেলবে, কোনটা এলোমেলো করবে আর কি। তারপরে আমি সিঙ্ক র্যাকটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর চামচ রাখা ঝুড়িটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু ফাঁকাই ছিল এজন্য পরিষ্কার করে নিলাম। রাত্রে খাওয়া দাওয়ার পরে তো আবারও প্লেট পাটি জমবে, আর এখন এই যে ফাঁকাই ছিল। তারপরে কিন্তু আমি এখন সন্ধ্যাবেলাতে নাস্তা বানাবো। তো আজকে ভাবছিলাম যে কি বানানো যায়, তো হঠাৎ করে মনে হলো যে এই নাস্তাটা বানাই আজকে। এখানে আমি 2 কাপের মতো আটা নিয়েছিলাম, এর মধ্যে লবণ আর সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে পানি দিয়ে আস্তে আস্তে মাখিয়ে আমি এটাকে রেখে দিব একটু রেস্টে কয়েক মিনিটের জন্য। তারপরে আমি গুড়ের একটা শিরা বানিয়ে নিব। তো প্রত্যেক দিনই কোনো না কোনো নাস্তা বানাতে হয় আর চিন্তা করি আজকে কি বানানো যায়, নতুন কিছু বানানো যায় নাকি। বাচ্চারা বলে অনেক সময় আম্মু এটা সেটা বানিয়ে দাও, অনেক সময় বিরক্তও লাগে। গরমের মধ্যে মনে চায় না সব সময় চুলার কাছে যাইতে, আবার মাঝে মধ্যে মনে করি না আমি ছাড়া ওদেরকে আবার কে বানিয়ে দিবে। তো এখানে আমি এই যে রেস্টে রাখা আটাটা এখন 4 ভাগ করে নিচ্ছি। এখানে 4টা রুটির মতো করে আমি বানিয়ে নিব। তো এই যে এখন রুটি বানানো শুরু করে দিয়েছি। আর এত পরিমাণে গরম লাগছিল, মানে গরমে মনে হচ্ছিল না যে আমি কোনো কিছু বানাই। তারপরেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছুই সহ্য করতে হয়। গরমকে অনেক সময় গরমই মনে করি না, সমস্ত কাজই কিন্তু করতে হয়। তো তারপরে আমি সবগুলো রুটি বানিয়ে এই যে এক এক করে আটা ছিটিয়ে দিচ্ছিলাম আর একটু করে তেল মাখিয়ে নিয়েছিলাম। তার উপর দিয়ে সবগুলো রুটি এক এক করে আমি দিয়ে দিব। সব রুটিগুলোই কিন্তু আমি একই সাইজের বানিয়েছিলাম আর এক এক করে কিন্তু সবগুলোর উপর দিয়ে আমি আটা ছিটিয়ে দিচ্ছিলাম আর একটু করে তেল দিয়ে তারপরে উপর দিয়ে রুটিগুলো দিয়ে দিয়েছি। আর এখন এটাকে খুব ভালো করে মানে জড়িয়ে নিব যেন ফাঁকা না থাকে। আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। পুরো রুটিটাই আমি কিন্তু আস্তে আস্তে খুব ভালো করে জড়িয়ে নিয়েছি। আর এখন শেষের দিকে হাতে অল্প করে পানি নিয়েছি, এ পাশে ওই পাশে খুব ভালো করে পানিটা মাখিয়ে দিলাম আর যাতে করে মুখটা খুলে না যায় এজন্য ভালো করে লাগিয়ে দিলাম। আর 2 সাইড এখন আমি কেটে ফেলে দিচ্ছি, তারপরে পিস পিস করে আমি কেটে নিব। আর এই নাস্তাটা কিন্তু অনেক বানানো সহজ, মাঝে মধ্যে আমি বাসাতে বানাই আর আমার বাসাতে কিন্তু খেতে সবাই পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তারপরে কিন্তু আমি পিস পিস করে কেটে একটু করে শেপ দিয়ে নিচ্ছি, তারপরে তেলে ভেজে নিব। যতই মনে করি রান্নাঘর থেকে একটু তাড়াতাড়ি বের হব, এত পরিমাণে গরম লাগছিল, আসলে তাড়াতাড়ি করছিলাম যে একটু তাড়াতাড়ি বের হয়ে যাব যে কাজগুলো কমপ্লিট করে। কিন্তু আমার কি হয় যে রান্নাঘরে আমার দিনের কিন্তু অর্ধেকটা সময় রান্নাঘরে কেটে যায়। কার কতটুক সময় কেটে যায় আমি তা তো বলতে পারবো না, আমি শুধু আমারটাই বলছি। আমাদের খাওয়ার বানানো, আবার কত ক্লিনিং এর কাজ থাকে, ধোয়া মাজার পরিষ্কার করার, কত কি পরিষ্কার করতে হয়, কত কি রিফিল করতে হয়। তারপরে ছোট বাচ্চা থাকলে তার জন্য আলাদা করে খাবার রেডি করতে হয়, মানে অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় কিন্তু রান্নাঘরে কেটে যায়। তার মধ্যে কিন্তু আমি সবগুলো এই যে পিঠাগুলো ভেজে নিয়েছি আর এখন কিন্তু একটু গুড়ের যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এপাশ ওপাশ করে একটু মাখিয়ে নিব। তো আমি আর আমার ছেলের খাওয়ার জন্য শুধু মাখিয়ে নিচ্ছি, আর আকিবের আব্বুর জন্য তুলে রেখেছি আলাদা করে, ও বাসায় আসার পরে ওকে আবার মাখিয়ে দিব। তো এই যে এপাশ ওপাশ
ওপাশ করে একটু ভালো করে মাখিয়ে নিলাম। আর আকিব কিন্তু একটু পর পর রান্নাঘরে আসছে, দেখে যাচ্ছে আর কতক্ষণ বাকি হতে। তো লাস্ট পর্যন্ত হয়ে গিয়েছে, ওকে টেবিলে খেতেও দিয়ে দিয়েছি। এখন আমরা মা ছেলে মিলে সন্ধ্যার নাস্তাটা করে ফেলবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।